সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্লডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। শোনা যাচ্ছে বিয়ের পরে আমির খান ও গৌরী স্প্র্যাট একসঙ্গে মেলবার্নে ঘুরতে গিয়েছেন। তবে তারা শুধু দুজনেই যাননি, তাদের সঙ্গে গিয়েছে আমির খানের আগের পক্ষের এবং গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলে। আমির খান বলেছেন যে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব করতেই নাকি তারা মূলত এই ট্যুরে গিয়েছেন। আমির খান ইতিমধ্যেই জানান যে তাদের দুজনের মধ্যে আগে থেকেই নাকি সখ্যতা ছিল এবং এই বিয়ে নিয়ে কারুরই কোনো অসুবিধা ছিল না। তারপরেই তিনি তৃতীয়বারের জন্য বিয়ে করেন। এর আগে আমির খানের দুজন স্ত্রী ছিল, এটি তার তৃতীয় বিবাহ এবং এই বিবাহ একেবারেই জাঁকজমকহীনভাবে নিরিবিলিতে করেন তিনি নিজের বাড়িতেই। উপস্থিত ছিলেন শুধুমাত্র তার কাছের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনেরাই। ছুটি কাটানোর পর তিনি 2026 ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবার্নে যোগ দেবেন। সেখানে তার সিনেমা সিতারে জমিন পরের জন্য সেরা অভিনেতার ভূমিকায় তিনি মনোনীত হয়েছেন। এখন দেখার সেরা অভিনেতার পুরস্কার কার ঝুলিতে যায়। শোনা যাচ্ছে আমির খান তার স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে মেলবার্নে গিয়েছেন। এই সফরকে একটি পারিবারিক ছুটি বলা হচ্ছে। সঙ্গে রয়েছেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ছেলে আজাদ এবং গৌরীর ছেলে কুইন। খবর অনুযায়ী এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই ছেলের মধ্যে বোঝাপড়া বাড়ানো। আমিরও চাইছেন গৌরীর ছেলে কুইনের সঙ্গে তার সম্পর্ক আরো মজবুত করতে। সম্পর্ক প্রকাশ্যে আনার আগে আমির নাকি নিশ্চিত করেছিলেন যে দুই ছেলেই এই নতুন অধ্যায় স্বচ্ছন্দ। পরিবারের ঘনিষ্ঠরা জানাচ্ছেন সকলেই এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং নতুন পরিবারে শান্তির পরিবেশ বজায় রয়েছে। আমির খান ও গৌরী স্প্র্যাটের মেলবার্নের সফর শুরু হয়েছে তাদের বিয়ের ঠিক পরেই। শোনা যাচ্ছে গত 5ই জুলাই ব্যান্ড্রায় আমিরের বাড়িতে তারা রেজিস্ট্রি করে বিয়ে সারেন। অনুষ্ঠানে শুধু কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। চিরাচরিত হানিমুনের বদলে এই দম্পতি পেশাগত কাজ ও পারিবারিক ছুটি একসঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই অস্ট্রেলিয়া সফর একদিকে যেমন নব দম্পতিকে একান্তে সময় কাটানোর সুযোগ দেবে, তেমনি দুই সন্তানও নতুন পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে পারবে। পারিবারিক ছুটি কাটানোর পর আমির খান 2026 সালে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবার্নে যোগ দেবেন। সেখানে সিতারে জমিন পর ছবির জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহান পান্ডে, ভুমন ভার্গব দাস, দুলকার সালমান, মামুট্টি, রণবীর সিং, ঋষভ শেট্টি এবং সঞ্জয় মিশ্রা। সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন অনিত পাদ্দা, কল্যাণী প্রিয়দর্শন, কীর্তি কুলহারি, নীনা গুপ্তা, রাজশ্রী দেশপান্ডে, রানী মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইয়ামি গৌতম ধর। এই ফিল্ম ফেস্টিভ্যাল 2026 সালের 13 থেকে 23 আগস্ট পর্যন্ত চলবে। পুরস্কার বিতরণী ছাড়াও এখানে সিনেমার প্রিমিয়ার, প্যানেল ডিসকাশন, মাস্টার ক্লাস এবং নেটওয়ার্কিং সেশনের আয়োজনও করা হবে। অস্ট্রেলিয়ার চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের সদস্যরা জুরি হিসেবে বিজয়ীদের বেছে নেবেন। দ্বিতীয় দিনেও বক্স অফিসে নিজের জায়গা ধরে রেখেছে পৃথ্বীরাজ সুকুমারনের ছবি আই নোবডি। ট্রেড রিপোর্ট অনুযায়ী প্রথম দিন প্রায় 2.5 কোটি এবং পরের দিনও প্রায় 2.5 কোটির ব্যবসা করে, অর্থাৎ বর্তমানে এর ব্যবসা মোট দাঁড়িয়েছে 4.5 কোটি টাকা। এই সিনেমার মালায়ালাম সংস্করণে প্রথমে দর্শক অতটা আসছিল না, তবে পরবর্তীকালে তা আস্তে আস্তে বাড়তে থাকে। এই গল্পটি কেন্দ্রীভূত হয়েছে রাজীবান নামের এক চরিত্রকে ঘিরে। এক ব্যাংক ডাকাতির পরই তার জীবন একেবারে পাল্টে যায় এবং সন্দেহ করা হয় যে চুরি হওয়া টাকা কোথায় আছে তা এই চরিত্রটি জানে। দর্শকদের একাংশ মনে করছেন যে এটি একটি দারুণ টান টান জমজমাট সিনেমা, তবে অপর অংশ জানান সিনেমার দ্বিতীয় অর্ধ অতটাও জমজমাট নয়, বরং একটু ঝুলি লাগে। এখন দেখার আই নোবডি পরবর্তী দিনগুলিতে বক্স অফিসে নিজের জায়গা কতটা ধরে রাখতে পারে। দ্বিতীয় দিনেও ভারতীয় বক্স অফিসে নিজের জায়গা ধরে রাখল পৃথ্বীরাজ সুকুমারনের ছবি আই নোবডি। ট্রেড রিপোর্ট অনুযায়ী ছবিটি দ্বিতীয় দিনে ভারতে 2.22 কোটি টাকা আয় করেছে।
যা প্রথম দিনের 2.20 কোটি টাকার থেকে সামান্য বেশি। ফলে দুদিনের ছবির মোট নেট আয় দাঁড়িয়েছে 4.42 কোটি টাকা। অন্যদিকে ভারতের মোট গ্রস কালেকশন প্রায় 5.13 কোটি টাকা। শুক্রবার দেশ জুড়ে 1705টি শোতে ছবিটি দেখানো হয়েছে। ছবিটির মালায়ালাম সংস্করণে সামগ্রিকভাবে 18.47% দর্শক হয়েছিল। তবে দিনের সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যা বাড়তে থাকে। সকালের শোতে দর্শক ছিল 8.42%, যা দুপুরে বেড়ে হয় 15.08%। সন্ধ্যায় এই সংখ্যা ছিল 15.83%। তবে রাতের শোতে দর্শক সংখ্যা 1 লাফে বেড়ে 31.42% পৌঁছয়। রাতের শোতে এই ভিড় প্রমাণ করে যে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়াই তৈরি হয়েছে। আই নোবডি ছবির গল্প রাজীবন নামের এক ব্যক্তিকে ঘিরে। যার চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। একটি ব্যাংক ডাকাতির পর তার সাধারণ জীবন ওলটপালট হয়ে যায়। ভুল বোঝাবুঝির কারণে সবাই মনে করে যে সেই চুরি টাকার খবর জানে। এরপর থেকেই একাধিক বিপজ্জনক ব্যক্তি তার পিছু নেয়। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে রাজীবনের লড়াই নিয়েই এই ছবি। সমালোচকদের কাছ থেকে ছবিটি মূলত ইতিবাচক সাড়াই পেয়েছে। অনেকেই ছবির টান টান প্রথমার্ধ, দুর্দান্ত অভিনয় এবং প্রযুক্তিগত দিকের প্রশংসা করেছেন। তবে কারো কারো মতে ছবির দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমে যায়। এবং ক্লাইম্যাক্স ততটাও জোরালো নয়। তা সত্ত্বেও আই নোবডি একটি উপভোগ্য থ্রিলার হিসেবেই দর্শকদের মন জয় করছে।
চলতি বছরেই কি বিয়ের পিঁড়িতে উঠতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ? সম্প্রতি শঙ্কুদেব পণ্ডার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং তাকে ঘিরেই এই মজার কথা ওঠে। শঙ্কুদেব পণ্ডা জিজ্ঞেস করেন যে এরপরে রুদ্রনীল কবে বিয়ে করতে চলেছেন এবং রুদ্রনীল তখন জানান হয়তো চলতি বছরই বিয়ে করে ফেলবেন তিনি। তখন অন্য একজন তাকে জিজ্ঞেস করে যে পাত্রীটি কে। সেক্ষেত্রে রুদ্রনীল স্পেসিফিক কিছুই বলেন না, বরং মজার ছলে তিনি জানান যে কেউ না কেউ তো স্টেশনের ট্রেন অবশ্যই মিস করবেন, অর্থাৎ পুরো ব্যাপারটাকেই তিনি ধোঁয়াশার মধ্যেই রাখেন। এবং এই কথার পরেই চারপাশের সবাই মিলে তাকে জোর দিতে থাকে বিয়ে করার জন্য। তখন তিনি জানান যে চলতি বছরের মধ্যেই নাকি তিনি বিয়ে সেরে ফেলবেন এবং এই কথা নিয়েই জোর আলোচনা উঠেছে এখন সমাজ মাধ্যমে। এর আগে রুদ্রনীল ঘোষ মূলত বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল। পরবর্তীকালে তৃণমূল জয়েন করার সত্ত্বেও তারও পরে তিনি আবার বিজেপিতেই যোগ দেন এবং বর্তমানে বিজেপির অন্যতম বিধায়ক হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারই রাজনৈতিক সহকর্মী তথা বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই অনুষ্ঠানেই মজা করতে করতে নিজের বিয়ের দিন জানিয়ে দেন তিনি। অনুষ্ঠানে শঙ্কুদেব পণ্ডা রুদ্রনীল ঘোষের উদ্দেশ্যে বলেন, তুমি বলো তুমি বিয়ে করতে চাও। এরপরেই মজার ছলে নিজের বিয়ের প্রসঙ্গ তোলেন রুদ্রনীল। হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। রুদ্রনীল জানান এই বছরের মধ্যেই তিনি বিয়ে করতে চান। বিয়ের দিন জানানোর পরই অনেকে জানতে চায় পাত্রীকে। সরাসরি উত্তর না দিয়ে রুদ্রনীল ঘুরিয়ে বলেন কেউ না কেউ কোনো স্টেশনে ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে। এরপর কেউ কেউ জানতে চান পাত্রী হাওড়ার কিনা। তখন পাশে দাঁড়িয়ে থাকা শঙ্কুদেব পণ্ডা রসিকতা করে বলেন শালিমারের। রুদ্রনীল অবশ্য প্রসঙ্গ ঘুরিয়ে বলেন শান্তিপুরেরও হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা সজল ঘোষ ও শঙ্কর ঘোষও মঞ্চ থেকে রুদ্রনীলকে বিয়ের জন্য তাড়া দেন। জবাবে রুদ্রনীল গঙ্গাবক্ষে দাঁড়িয়ে এবছরই বিয়ে করার অঙ্গীকার করেন। এই মন্তব্যের পরই তার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। যিনি এখনো বিয়ে করবেন বলে ভাবছেন সেই রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমি রুদ্রকে অনুরোধ করবো, প্লিজ রুদ্রদা কবিতা শোনাবেন না, যা হোক কিছু শোনান, অন্তত একটুকু বলুন বিয়ে আপনি করতে চান। পবিত্র পরিবেশে একটা যারা আমার রাতের ঘুমকে পুরোটাই ছেড়ে নিতে চেয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ। নেমে যাওয়া ধুমচিতে আবার আগুন লাগিয়েছে আপনাদের এই পবিত্র অশান্তি তৈরি করার যে আন্তরিক চেষ্টা, তাকে সর্বান্তকরণে সমর্থন করা ছাড়া পেশে গিয়ে আমার কোনো উপায় নেই। আমরা ছুঁয়ে দিলে কোনো সম্ভাবনা আছে? একবার আউট করে পরশ কার্তিক পুজো নালে লোকে আমার ভাড়া নেবে, আমিও যেতে চাইছি না। এই বছরের মধ্যে কবে আমার খুব ইচ্ছা রয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই করে ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে কোথাও না কোথাও। প্রচুর প্যাসেঞ্জার ট্রেন মিস করে রয়েছে, কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সজল ঘোষের রিলেটিভে ঠিক করছে আমার পাড়ায়, বেরোলে পুরো খবর দিয়ে রাখি করছে। না ডেফিনেটলি হ্যাঁ, মিষ্টি একটা জায়গায় মিষ্টি পরিবেশে আমরা এসেছি, সেখানে মিষ্টি কথা মিথ্যে কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে হ্যাঁ হবে। কারণ ও মা গঙ্গার উপর দাঁড়িয়ে বলেছে ওর বিয়ে হবে, কিন্তু ওর জানা নেই যে বিয়ে করতে গেলে একটা পাত্রীও প্রয়োজন। করলো হ্যাঁ, তোমার কি হলো? হ্যাঁ, এরপর দেশি বিদেশি কোনো কিছু কাজে দেবে না, আমি তোমার বলে দিই। যাই হোক, ও যখন বলেছে বিয়ে করবে, আপাতত এইটুকুই আমরা বিশ্বাস করি, এরপর বাকিটা দেখা যাক। আমি শঙ্করদাকে একটু আসতে অনুরোধ করবো, কারণ এই বিষয়ে শঙ্করদার মতো অভিজ্ঞতা আমি চাই যে উনি একটু শেয়ার করে যান। আদৌ একটু আমার কবিতা লিখে দেবে। বললাম যে আমার ধারণা রুদ্র ডুবে ডুবে জল খাচ্ছে। হ্যাঁ, আর কত জল খাবে রে বাবা, এইবার জলের উপরে উঠবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা আশা করি নতুন সরকার এসছে, এবার এইবার দয়া করে অনেক কবিতা হয়েছে ভাই, এবার একটু বিয়ের গান বাজুক। এরকম ভাবে চাপ দিও না, রুদ্র নাহলে আজকেই আবার বিয়ে করে ফেলতে পারে। সেজন্য আপাতত বিয়ের অনুষ্ঠানটা কন্টিনিউ হয়। চলো। অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রুদ্রনীল ঘোষ একসময় বামেদের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও কয়েক বছর আগে দল ছেড়ে বিজেপিতেই যোগ দেন তিনি। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সোশ্যাল মিডিয়া সমালোচক হিসেবে পরিচিতি পান রাজ্য জুড়ে। বর্তমানে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের অন্যতম। বিধায়ক হয়েই হাওড়ার জমা জলের সমস্যা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2026 সালের 24শে জুলাই সারা বিশ্ব জুড়ে রামায়ণ সিনেমার ট্রেলার লঞ্চ হতে চলেছে এবং তাই নিয়েই দারুণ উৎসাহী দর্শক মহল। বহুদিন ধরেই এই সিনেমা কবে প্রকাশ্যে আসবে তা নিয়ে জল্পনার শেষ ছিল না দর্শকদের। এবার সেই তারিখই ঘোষণা করলো নির্মাতারা। এই সিনেমাতে রামের ভূমিকায় দেখা যেতে চলেছে রণবীর কাপুরকে, সীতার ভূমিকায় থাকবেন সাই পল্লবী, হনুমানের ভূমিকায় থাকছেন সানি দেওয়াল এবং রাবণের ভূমিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার ইয়াশ এবং আরো অন্যান্য অনেক ভূমিকায় বড় বড় তারকাদের দেখা যেতে চলেছে। এই দারুণ স্টার কাস্টে ভরা সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাই নিয়ে উৎসাহের শেষ নেই যেন দর্শকদের। তবে নির্মাতাদের পক্ষ থেকেই জানানো হয়েছে এই সিনেমাটি মুক্তি পাবে দুটি ভাগে। প্রথম ভাগ মুক্তি পেতে চলেছে চলতি বছরের দিওয়ালিতে এবং এর দ্বিতীয় ভাগ মুক্তি পাবে 2027-এর দিওয়ালিতে। তাহলে এখন এটাই দেখার যে চলতি বছরের সব থেকে প্রতীক্ষিত সিনেমাটি কবে মুক্তি পেতে চলেছে এবং তা কতটা সফলতা অর্জন করতে চলেছে বক্স অফিসে। হলিউডের অন্যতম বড় সুপারস্টার টম ক্রুজকে আমরা এতদিন দেখেছি দুঃসাহসিক স্টান্ট করতে, আকাশে উড়তে, পাহাড় থেকে ঝাঁপ দিতে কিংবা মিশন ইম্পসিবলের এজেন্ট হিসেবে পৃথিবী বাঁচাতে। কিন্তু এবার সেই টম ক্রুজকে দেখে চেনাই দায়। ওয়ার্নার ব্রাদার্স প্রকাশ করেছে ডিগার ছবির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার। আর সেই ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। এই ছবিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক রহস্যময় দক্ষিণী তেল ব্যবসায়ীর চরিত্রে। ট্রেলারে তাকে দেখা যায় একেবারে অন্য রূপে, ভারী প্রস্থেটিক মেকআপ, সাদা পাতলা চুল, কৃত্রিম ভুঁড়ি, ক্লান্ত চেহারা, সব মিলিয়ে টম ক্রুজকে চিনতেই কষ্ট হচ্ছে। এই চরিত্রকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু তার এক ভুল সিদ্ধান্তই ডেকে আনে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। একটি তেল পাইপলাইনের বিপদ সম্পর্কে সতর্ক বার্তা উপেক্ষা করায় শুরু হয় বিশ্বব্যাপী সংকট, যা শেষ পর্যন্ত পারমাণবিক সংঘাতের আশঙ্কাও তৈরি করে। এরপর গল্পে আসে বড় মোড়। মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় দেখা যাবে জন গুডম্যানকে। তারপরেই দেখা যায় অবিশ্বাস্য দৃশ্য। বিশ্বকে বাঁচাতে বন্দুক নয়, মিসাইল নয়, হাতে একটি কোদাল নিয়ে মাঠে নেমে পড়েন টম ক্রুজের চরিত্র। আর সেই দৃশ্যই ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। পুরো ট্রেলার জুড়ে রয়েছে ব্যঙ্গ, রাজনৈতিক ইঙ্গিত, পরিবেশ সংকট এবং ডার্ক কমেডির মিশেল। ব্যাকগ্রাউন্ডে বাজছে টকিং হেডসের জনপ্রিয় গান বার্নিং ডাউন দ্য হাউস, যা ট্রেলারের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। মজার বিষয়, ট্রেলারের শুরুতেই নতুন ফুটেজ নয়, প্রথমে দেখানো হয় টম ক্রুজের গত 46 বছরের অভিনয় জীবনের এক ঝলক। বর্ন অন দ্য 4th of July, জেরি ম্যাগুয়ার, ম্যাগনোলিয়ার মতো প্রশংসিত ছবির দৃশ্যের পর দর্শককে নিয়ে যাওয়া হয় ডিগারের জগতে। ডিগার শুধু টম ক্রুজের নতুন লুকের জন্য নয়, এর বিশাল স্টারকাস্টের জন্য ইতিমধ্যে আলোচনায়। দ্যাটস ইট ফর দ্য ডে। আবারও ফিরে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর গসিপ নিয়ে। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।